ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক 2। ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার। ওসির বাড়ি থেকে গরু নিয়ে গেল ডাকাত দল। এবং সর্বশেষ জানাবো শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স বিএনপির, শুদ্ধি অভিযান অব্যাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডাকাতের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক 2। সিলেটের কোম্পানিগঞ্জের 40 ঊর্ধ্ব ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে তার প্রতিবেশী 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা 6টায় উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ এলাকার হাজির বাগানে এই ঘটনা ঘটে। জানা গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই নারী ডাক্তারের কাছে যাওয়ার জন্য তারই প্রতিবেশী প্রদীপ দাসের সহায়তা নেন। প্রদীপ দাস তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে আলাউদ্দিনের বাড়ির সামনে নিয়ে আসে। সেখান থেকে জোরপূর্বক ওই নারীকে অপহরণ করে কালাইরাগের আমির উদ্দিনের বসতবাড়ির পাশে ধলাই নদীর তীরবর্তী হাজিরবাগানের একটি গর্তের ভিতরে নিয়ে প্রদীপ দাস জোরপূর্বক ধর্ষণ করে। আলাউদ্দিন তাকে ধর্ষণ করতে চাইলে তাদের চোখে মুখে বালু ছিটিয়ে সেখান থেকে পালিয়ে যান ওই নারী। পরে তিনি থানায় তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত 2জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পরীক্ষার জন্য ভুক্তভোগী ওই নারীকে সিলেটের এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা, বেসরকারি টেলিভিশন চ্যানেল 24, জাতীয় দৈনিক জনকণ্ঠের ডিজাইন সংবলিত মোট 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল 24, জনকণ্ঠ কিংবা যমুনা টিভি কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। বরং ওই গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে চ্যানেল 24, জনকণ্ঠের কিংবা যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট। ওসির বাড়ি থেকে গরু নিয়ে গেল ডাকাত দল। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া এলাকার এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে 3টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতির পর ফাঁকা গুলি ছুড়ে পালিয়েছে ডাকাত দল। যে পুলিশ কর্মকর্তার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে তার নাম মোহাম্মদ জাহিদুল কবির। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত। ওসি জাহিদুল কবিরের বাড়িতে তার বাবা আহমেদ কবির ও ছোট ভাই মনিরুল কবির থাকেন। তাদের বসত ঘরের পাশে একটি সেমি পাকা ঘর বানিয়ে গরু পালন করা হচ্ছিল। মনিরুল কবির এসব গরুর দেখাশোনা করে আসছেন। জানতে চাইলে মনিরুল কবির প্রথম আলোকে বলেন, রাতে স্থানীয় এক ব্যক্তি তাকে ফোন করে জানান তাদের ঘরে 100 ফুট দূরত্বে থাকা সড়কে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে রয়েছে। খবরটি শুনে সন্দেহ হয়, ঘর থেকে বের হতেই তার দিকে টর্চের আলো ফেলেন ডাকাত দলের সদস্যরা। এরপর কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তার 2টি ষাঁড় ও একটি বাছুর পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যান। তবে একটি গাভী গাড়িতে তুলতে না পেরে নিচে ফেলে রেখে যান ডাকাত দলের সদস্যরা। ডাকাত দলে 12 থেকে 13 জন ছিলেন জানিয়ে মনিরুল কবির অভিযোগ করেন। সম্প্রতি তার পুলিশ কর্মকর্তা ভাইয়ের নেতৃত্বে এক জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়। ওই জনপ্রতিনিধি গরুচোর চক্রের নেতা হিসেবে এলাকায় পরিচিত। তার চক্রের সদস্যরা এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন মনিরুল। জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। বিষয়টি জেনেই তিনি স্থানীয় থানায় বিষয়টি জানিয়েছেন। ডাকাত দল 3টি গরু ডাকাতি করেছে। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স বিএনপির, শুদ্ধি অভিযান অব্যাহত। নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলায় রাখতে কঠোর থেকে কঠোরতর অবস্থানে বিএনপি। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগই বরদাস্ত করছে না হাইকমান্ড। সাংগঠনিক প্রতিযোগিতার জেরে অভ্যন্তরীণ বিরোধ থেকে যেন কোনো ধরনের মারামারি না হয় সেদিকে যেমন নজর রাখছে শীর্ষ নেতৃত্ব, তেমনি আর্থিক কোনো ঝামেলা বা কেলেঙ্কারিতে যেন কেউ না জড়ায় সে বিষয় দিয়েও দেওয়া হচ্ছে কড়া বার্তা।
রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে কেউ যেন কোনো উস্কানি না ছড়ান বা বেফাঁস কিছু না বলেন সেজন্য করা হচ্ছে হুঁশিয়ারি। এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে দেওয়া হচ্ছে শোকজ নোটিশ। প্রয়োজনে অভিযুক্তদের দল থেকে করা হচ্ছে বহিষ্কারও। ফলে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে রাজনৈতিক যে পালাবদল ঘটেছে তাতে দেশজুড়ে বড় রকমের বিশৃঙ্খলার সংখ্যা দেখা দিল বিএনপির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে সেই জায়গায় যেন লাগাম টেনে ধরেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতির মূল প্রেক্ষাপটে চলে আসে কয়েকবার সরকার গঠন করা অন্যতম দল বিএনপি। এর আগে 16টি বছর দলটির নেতাকর্মীরা প্রতিনিয়ত দমনপীড়ন গুমখুনের শিকার হয়েছে। তাদের শীর্ষ নেতারাও আওয়ামী লীগের চক্ষুশূল হয়েছিলেন টানা আন্দোলনের কারণে। কিন্তু পট পরিবর্তনের পর কতিপয় নেতাকর্মীর কারণে দলটি নেতিবাচকভাবে আলোচনায় আসে। জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনার ভারতে পালানোর সঙ্গে সঙ্গে দেশের অপরাধ সাম্রাজ্যের অনেক মাফিয়া বা গডফাদার ও তাদের দোসররা পালিয়ে যান। কিন্তু তাদের দখল, চাঁদাবাজি সহ নানা সিন্ডিকেটে জড়িয়ে পড়ে কতিপয় লোক। এদের অনেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে সংবাদ মাধ্যমে খবর প্রচার হতে থাকে। অভিযোগ পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও। তিনি একাধিকবার হুঁশিয়ারি দেন, কিন্তু তারপরও জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের নিবৃত্ত করা যাচ্ছিল না বিধায় শোকজ ও বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে থাকে হাইকমান্ড থেকে। এতেই থেমে থাকছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাম্প্রতিক এক ভার্চুয়াল সভায় কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। তারেক রহমান জানিয়েছেন, শৃঙ্খলার স্বার্থে স্বার্থপর হবে বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর হয় কেন্দ্র। সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও অনেক নেতাকর্মীর বিরুদ্ধে। অনেক অঙ্গ সংগঠন সহ দলের শত শত নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে। 5ই আগস্টের পর বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়েছে 1031 নেতাকে। শোকজ নোটিশ দেওয়া হয়েছে 1203 নেতাকর্মীকে। যারা শাস্তির মুখে পড়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধেই দখল ও চাঁদাবাজির অভিযোগ ছিল। যারা শোকজ পেয়েছেন তাদের বেশিরভাগ বেফাঁস মন্তব্য বা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পড়েছেন শাস্তির খড়গে। আওয়ামী লীগের আমলে 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে গুমের শিকার হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তার হাদিস মেলে ভারতে। 9 বছর ধরে মেঘালয়ের শিলংয়ে অবস্থান করছিলেন তিনি। আওয়ামী লীগ উৎখাতের পর দেশে ফেরেন। তার বিরুদ্ধে আলোচিত ব্যবসায়ী এস আলমের বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাকে শোকজ করে বিএনপি। একই ঘটনায় চট্টগ্রামে বিএনপির দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক সহ স্থানীয় 3 নেতার বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সেই কমিটিও বাতিল করে দেয় বিএনপি। 2024 সালের 15 আগস্ট নাটোরে দলীয় আদর্শের পরিপন্থী বক্তব্যের অভিযোগ ওঠে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে। তাকে দল থেকে শোকজ করা হয়। এই অভিযোগের জন্য শাস্তিও পান দুলু। তিনি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে। পরে তাকে সরিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের কারণে শোকজ করা হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম মাহবুবউদ্দিন খোকন ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মতো নেতাদেরও। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার বিরুদ্ধেও নানা অভিযোগের খবর প্রকাশ হয় গণমাধ্যমে। এর মধ্যে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফকির গ্রুপের কাছে সুবিধা দাবির অভিযোগ মেলে নজরুল ইসলামের বিরুদ্ধে। বায়রা ভবনে ভাঙচুরের ঘটনায় আবু আশফাক, শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের কমিটি দখল, ঢাকা ও ফেনীতে চাঁদাবাজির ঘটনায় রফিকুল আলম এবং আব্দুল মোনায়েমের বিরুদ্ধে পরিবহন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে। হাসিনার পতনের পরপরই মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখল নিতে যাওয়ার অভিযোগ ওঠে একটি চক্রের বিরুদ্ধে। ওই ঘটনায় ইসলামী ব্যাংকের অন্তত 6 কর্মী গুলিবিদ্ধ হন। সে সময় ঘটনাটিতে বিতর্কিত গ্রুপ এস আলমের পক্ষে ভূমিকা নেওয়ার অভিযোগ ওঠে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম ওরফে নয়নের বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।